আজ শুক্রবার এলএম গ্রুপের আমি দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। অর্থাৎ আমরা আগামী 30 তারিখ আমরা এলএম গ্রুপের সমাপ্তি ঘোষণা করব। তার আগে আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন এলএম গ্রুপে, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলছি, অনেকেই বুঝতে পারেন না। আজকে সেটা একটু ব্যাখ্যা করবো এবং আমরা যারা পদ্ধতি করে এলএম গ্রুপে যোগ দিয়ে আগামীতে যেন ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এই পার্থক্যটুকু বুঝতে পারি, আজকেই আমার এই শেষ ক্লাস, অর্থাৎ তরুণ এবং ক্রনিক ডিজিজ। আশা করব আজকের ক্লাসের পরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে তরুণ রোগ কাকে বলে আর চিররোগ কাকে বলে, অর্থাৎ একুইট এবং ক্রনিক ডিজিজ। পার্থক্যটা করবো আজকে সুন্দরভাবে উপস্থাপনা করা, সুতরাং শেষ চেষ্টা করবেন। চলে আসি, প্রথমেই যেই কথাটা আসি, আমরা লক্ষণ হচ্ছে হঠাৎ আক্রমণ করে, দ্রুত বাড়ে এবং ভাইটাল ফোর্স রিজেক্ট করে স্ট্রংলি, অর্থাৎ ভাইটাল ফোর্স প্রতিরোধ করে তরুণ এবং যা সময় ঘটে অল্প সময়ের ভিতরে সেটা হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এই তরুণ রোগ অনেক সময় অটোমেটিক্যালি ভালো হয় ভালো হবে, অর্থাৎ এই রোগগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করলেই যে অবস্থার সৃষ্টি হয়, ভাইটাল ফোর্সটা বাধা দেয়, এইগুলোকে আমরা তরুণ রোগ। সচরাচর এটা 7 থেকে 14 দিনের বেশি হয় না এবং অনেক সময় ওষুধ ছাড়াও ভালো হয়। হঠাৎ আক্রমণ হয়, দ্রুত গতিতে বাড়ে এবং আমাদের জীবনী শক্তি সেটাকে প্রচন্ডভাবে বাধা দেয়। এই কতকগুলো কথা মনে রাখতে পারলেই হলো। তারপরে এগুলোর আমি 3টা ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্থাৎ এই তরুণ রোগ সচরাচর 3 রকমের হয়ে থাকে। তাহলে তরুণ রোগ বুঝলাম, হঠাৎ আক্রমণ করে, দ্রুত গতিতে বাড়ে এবং ভাইটাল ফোর্সের উপরে প্রতিরোধ করে। ভাইটাল ফোর্স শরীরে অসম্ভব কষ্ট অনুভব হয়, সেই কষ্টের লাভ তাড়াতাড়ি ওষুধ খাইলেও অনেক সময় ভালো হয়, ওষুধ না খাইলেও ভালো হতে পারে এবং ওষুধ খেলে 50 মিনিট আমি করতে পারি, 1 থেকে 2 দিন রোগ ভালো হয়ে যাবে। ভালো অন্য কোনো ট্রাবলস আছে, অথবা আমরা যেটা ক্রনিক ডিজিজ বলি, অথবা মায়োজোমেট্রিক বলি, অথবা ধাতুগত দিকে যে রোগই বলি না কেন, সেটা তরুণ রোগের আর পর্যায়ে পড়বে না। কখন পড়বে না? যদি আপনার সিলেক্টিভ ওষুধে 1 দিনের ভিতরে বা 2 দিনের ভিতরে ঊর্ধ্বে 2 দিন ভালো না হয়, বুঝে নেবেন সেটা তরুণ রোগের পর্যায়ে আর নাই। আপনাকে চিন্তা করতে হবে ক্রনিক ডিজিজ। তাহলে চলে আসি, তাহলে তরুণ রোগের লক্ষণগুলো বা ব্যাখ্যাগুলো বুঝলাম এবং এটা সচরাচর 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে পার্সোনাল, অর্থাৎ ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত আক্রমণ করলে আমরা যখন বুঝি তখন আমাকে সেটা বলবো ব্যক্তিগত। তীব্র বেগে হয়, একজনের ক্ষেত্রে ঘটে থাকে এবং এক এক সময় এক এক রকমের লক্ষণ দেখা যায় বিভিন্ন ব্যক্তিগত ব্যক্তি স্বতন্ত্র পার্থক্যের কারণে, অথবা কোনো সময় হঠাৎ ঠান্ডা লাগলো, ঠান্ডা থেকেও হতে পারে, তারপরে কোনো কারণে অ্যালার্জি থেকে হতে পারে, অর্থাৎ বর্ষা বিধির কারণে হতে পারে, সিজন পরিবর্তনের কারণে হতে পারে। এই সকল কারণে হয়ে থাকে এবং মানসিক ভয় ভীতি এগুলো থেকেই এই রোগ অনেক সময় হয়ে থাকে, যেটা ব্যক্তিগত তরুণ রোগ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। যেমন মানসিক আঘাতটাও অনেক সময় তরুণ রোগ হয়ে থাকে এবং তরুণ রোগের যখনই বুঝবেন সেটা তরুণ অথবা বেশি দিন হয় নাই, তাহলে দেখবেন খুব
তাড়াতাড়ি ভালো হয়। আপনাদের ওষুধেরও নাম মনে আছে আমার মনে হয়, এবং মানসিক কষ্টের ওষুধ আমরা ইংলিশ এরিয়া 1 দিন 2 দিনের ভিতরে ভালো করতে পারবো, যদি সেটা তরুণ রোগ পর্যায়ে আপনি বুঝে নিতে পারেন। চলে আসে তারপরে হচ্ছে দ্বিতীয়টা ইপিডেমিক। দেখুন, অর্থাৎ আমরা যেটা বলি মহামারী, লক্ষ লক্ষ লোকেরও আক্রমণ করতে পারে, বিভিন্ন বিস্তৃত এলাকা আক্রমণ করতে পারে। আগে এই সময় দেখা যেত কলেরা অথবা ডেঙ্গু এই ধরনের রোগ, এবং করোনার যুগে আমরা দেখেছি তার প্রাদুর্ভাব এটাও তরুণ রোগ। এই জন্যই ম্যাক্সিমাম রোগী আপনাদের এই ডেঙ্গু বলেন আর করোনা বলেন আর যে কোনো রোগী বলেন না কেন, এই এপিডেমিক রোগগুলো অতি শীঘ্রই আপনাদের হাতে ভালো হবে যদি আপনারা সেটা ট্রিটমেন্টটা করতে পারেন, অর্থাৎ সিলেকশনটা করেই ওষুধটা দিতে পারেন। অনেক সময় সুবিধাটা কি, এই সকল তরুণ রোগের একই রকমের সিমটম একই ধরনের রোগীর ভিতরে দেখা যায়, অর্থাৎ কোনো এলাকা যদি আক্রমণ করে লক্ষণগুলো প্রায় সিমিলারিটি থাকে। সেই জন্য অনেক সময় সুবিধা হচ্ছে যে 3-4-5টা রোগীর সিলেকশন করে যদি কোনো নতুন তরুণ রোগের আপনার পান, একই ওষুধ বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে। তাহলে 2 রকমের পার্থক্য বুঝলাম, একটা হচ্ছে ব্যক্তিগত আর হচ্ছে ইপিডেমিক। তৃতীয়টা কি, এপিডেমিক, অর্থাৎ এলোমেলোভাবে ছড়িয়ে থাকে একই রোগগুলো, যেমন যেগুলো ইপিডেমিক আকারে নয়, অর্থাৎ মহামারী আকারে নয়, বিভিন্ন রোগের সম্পর্কে হয় না, এবং নানা এলাকাতে হয়তো কিছু কিছু এলাকাতে হয়ে থাকে, যেটা ব্যক্তি স্বাতন্ত্র্যের মতনই, কিন্তু অনেক সময়, যেমন ধরেন আমি যদি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন বর্ষা বাদলের দিনে বিভিন্ন এলাকা হয়তো জ্বরটা হলো, সেই জ্বরটা বর্ষাজনিত কারণে হোক, তাহলে বুঝতে পারবো এই এলাকা, অর্থাৎ এই ধরনের রোগকে বলা হয় এটা এপিডেমিকও নয় এবং ব্যক্তিগত স্বাতন্ত্র্য নয়, অর্থাৎ এক এলাকায় একজনের হবে সেটা নয়, বিভিন্ন লোকের হতে পারে। যদিও অনেক লোকের হয়ে থাকে গতিকে আমরা এপিডেমিক আকারে ভাগ করতে পারি, কিন্তু তা কিন্তু নয়। সেগুলো যেমন শীতের সিজনে গরম হয়ে গেছে, শীতের থেকে গরম আসে, তখন আমরা সিজনেবল জ্বর বলে থাকি, বর্ষাকালীন জ্বর অনেক সময় বলে থাকি। এগুলো সচরাচর এই ধরনের রোগের ভিতর, এই ধরনের এলাকার ভিতরে হতে পারে, যেগুলি অ্যালার্জেটিক অথবা জ্বর, ফিভার, আমরা সিজনেবল ফিভার বলি। তাহলে আমরা বুঝতে পারলাম 3টা ভাগ হলো, লক্ষণগুলো হলো, অর্থাৎ যেই লক্ষণের ভিত্তিতে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, কারণ হঠাৎ করে শুরু হয় এবং দ্রুত বাড়ে এবং সাফারিংটা কম হয় শর্ট টাইমে, এবং জীবনী শক্তি তার শক্তি দিয়ে লড়াই করে থাকে। তাহলে এই তরুণ রোগের আর পার্থক্য বোঝার আর দরকার নেই, অর্থাৎ তরুণ রোগে আমরা বুঝতে পারলাম। এখন তরুণ রোগের যদি চিকিৎসা করতে গিয়ে আমরা বাধা পাই, তাইলে আমরা বুঝে নেব, অথবা ক্রনিক ডিজিজের লক্ষণগুলো কি। এখন প্রথম কথা হচ্ছে ক্রনিক ডিজিজ ধীরে ধীরে হয় এবং সেটা অনেক সময় জীবনহানি নাও ঘটতে পারে, দীর্ঘদিন ভোগে এবং বছর পর বছরও ভুগতে পারে, এবং স্বয়ংক্রিয়ভাবে এটা কখনো কিউর হয় না। একটু আগে কি বললাম, অর্থাৎ অনেক সময় দেখবেন যেমন সর্দি অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, ওষুধ খাইলেও ভালো হয়, না ভালো হয়। কতগুলো জ্বর আছে সেগুলো এইভাবে ভালো হতে পারে, কোনোটা একটা অ্যালার্জি আছে, আপনার ওষুধ না খেলেও ভালো হতে পারে। কিন্তু তোর ক্রনিক ডিজিজের বেলায়, চিররোগের বেলায় কখনো ওষুধ এই রোগগুলো এভাবে ভালো হবে না। কদিন পর আবারও হবে, আবারও তার ট্রাভেলস হবে, এবং যেটা আমরা ক্রনিক ডিজিজ হিসাবে চিহ্নিত করতে পারি, এবং ধারাবাহিকভাবে সেই ক্রনিক রোগীগুলো আমরা বুঝতে পারি কি কি রোগ। যে রোগটা অনায়াসে ভালো হয় না, কদিন ভালো থাকে, আবারও হয়। এবং সেখানে কি, এই যে কথাগুলো বললাম, 4টা কথা, কি কি কথা, ধীরে ধীরে বাড়ে, বছরের পর বছর চলতে থাকে, এবং স্থায়ীভাবে চিকিৎসা করা কঠিন হয়ে থাকে, এবং স্বয়ংক্রিয়ভাবে কখনই সেটা ভালো হয় না, এবং বারবার সেটা আসে, এবং শরীর গভীর ভাইটাল ফোর্সটা গভীরে কাজ করে, অর্থাৎ যেটা সচরাচর
ভাইটাল ফোর্স তাকে বিতাড়িত করতে পারে না। আমি একটু আগে বলছিলাম তরুণ রোগটা যখনই ভাইটাল ফোর্স আক্রমণ করে তাকে প্রতিহত করার মতন ক্ষমতা রাখে, কিন্তু ক্রনিক ডিজিজ যখন আক্রমণ করে এই ভাইটাল ফোর্স তাকে সহজে তাড়াতে পারে না, কারণ সে যাবে না, সে আমাদের বডির ভিতরে থাকবেই। এই জন্যই পার্থক্যটা বুঝতে পারে। কি করলাম, তরুণ রোগে যে কোনো ভাইটাল ফোর্স দিয়ে তার রোগটা সারাবার চেষ্টা করে, তার সঙ্গে যদি আপনি সহযোগিতা করেন সে আরো তাড়াতাড়ি ভালো করে ফেলবে। কিন্তু ক্রনিক ডিজিজের ব্যাপারটা নয়, এটা এটা ভাইটাল পক্ষে সম্ভব নয় এই রোগটা দূরীভূত করা। সেজন্য হয় কি জানেন, সেজন্য হয় কোনো রকমের স্কিন ডিজিজ বা কোনো কিছু দেখা গেল, ভালো হয়ে গেল কদিন, আবার হলো, কিন্তু রোগটা হয়তো ভিতরে রয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না, আমরা মনে করলাম যে এটা তো এমনিই ভালো হয়ে গেছে। কখনো ভালো হয় না। তাহলে চলে আসি ক্রনিক ডিজিজ কোনো বুঝলাম, অর্থাৎ চিররোগ, যে রোগ সহজে ভালো হয় না। এখন চলে আসি কারণটা কি। কারণটা যদি আমরা ভাগ করি তিনটা কারণ। একটা হলো, প্রথম কারণটা বলি, সেটা মায়াজম, সোরিক, সাইকোটিক, সিফিলিস। এই মায়াজম যেটা হ্যানিম্যান গেছেন, এই রোগগুলোর সঙ্গে মিলেমিশে যত কঠিন হয়, সচরাচর খালি শরীর মায়াজমে পুরোপুরি ধ্বংসাত্মক হতে পারে না, এবং সেটা দীর্ঘদিন ভোগে এবং যেতেও কষ্ট হয়, এবং আমরা যেটা বলি মরণঘাতী রোগ, কিন্তু শরীর মায়াজম নয়। তাহলে কি সব সহজে ভালো হয় না। তারপরে তারপরে যে কথাটা বলতেছে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ, অর্থাৎ যেটা ক্রনিক ডিজিজ নয় কিন্তু কৃত্রিমভাবে ক্রনিক ডিজিজ হয়েছে, এটাই একটু বোঝার সাপেক্ষ। কারণ আমি যখন কেস টেকিং মায়াজম পাড়িতে গেছিলাম তখন বলছিলাম 18টা বাধা আছে, সেই বাধাগুলো কিন্তু এই মায়াজমেটিকের ভিতরে পড়ে না। এটাকে কি বলা হয়, আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ, অর্থাৎ কৃত্রিম চিররোগ। তাহলে বলে স্যার এটা কিভাবে হয়, আবার এটা কৃত্রিম হলো কিভাবে হলো? যখনই কোনো জিনিস, সেটা অ্যাকুইট রোগ হোক বা অন্য কোনো রোগে হোক অথবা ক্রনিক ডিজিজ হোক, যখনই অন্য কোনো কিছু দিয়ে ট্রিটমেন্ট করবেন, অর্থাৎ অহোমিওপ্যাথিক অথবা লক্ষণ ভিত্তিক আমরা যেটা অর্গাননে পড়ে থাকি, বাইরে যদি কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করেন সেই রোগটাই চাপা পড়ে যায়, সে রোগটার আর চিকিৎসা হয় না। তাহলে কিভাবে বুঝবো? বুঝার প্রথম কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে ভুল চিকিৎসার মাধ্যম, যেটা লক্ষণ মাফিক চিকিৎসা নয়, অহোমিওপ্যাথিক চিকিৎসা, সেটাকে আমরা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে, দেখুন এলোপ্যাথিকে কতকগুলো ওষুধ আছে যেগুলো প্রয়োগ করলে সচরাচর রোগগুলো চাপা পড়ে যায়, যেমন কার্টিসন, স্টেরয়েড। যে স্টেরয়েডটা এলোপ্যাথিক ডাক্তাররাও সহজে ব্যবহার করতে চায় না প্রফেসর ছাড়া, কিন্তু বিপদে পড়লে সেটা ব্যবহার হয়। এই সকল ওষুধে যখন ব্যবহার করে আমরা রোগগুলোকে নির্মূল করার চেষ্টা করি অথবা চিররোগকে ভালো করার চেষ্টা করি, তখনই রোগগুলো অন্যভাবে সৃষ্টি হয়, তাকেই বলা হয় আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। তাহলে বুঝতে পারছেন, ক্রনিক ডিজিজ এখানে আবার দুই ভাগ হয়ে গেল। আর্টিফিশিয়াল অর্থাৎ চাপা পড়ার রোগ থেকে তৈরি, সেটাও ক্রনিক ডিজিজ, কিন্তু সেটা আর্টিফিশিয়াল। তাহলে কি কি হইতে পারে, যেমন অয়েনমেন্ট, চাপা পড়া যেগুলো আমরা বলি। এবং আমি যখন বিস্তৃত আলোচনা করেছিলাম তখন বলছিলাম যে এই সকল চাপা পড়া অথবা সাবমিসিভ থেকে যে অনেক সময় ম্যাক্সিমামই ওই যে ক্যান্সার মায়াজমের দিকে পরিণত হয়। তাহলে বোঝা গেল যে আর্টিফিশিয়াল ক্যান্সার মায়াজমের একটা প্রাথমিক ভাব চাপা পড়া কোনো রোগ, সেটা যে কোনো রোগেই হোক, অর্থাৎ অহোমিওপ্যাথিক মতে চিকিৎসা করে যদি কোনো রকমের রোগ চাপা পড়ে যায় এবং সেটা ভালো না হয়, তাহলে তার পরিণাম হলো খারাপ। অর্থাৎ আমরা যেটা বলে থাকি, সেটাও ট্রিটমেন্ট না করলে মায়াজমেটিক দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না, কারণ সেটাও এই যে আমাদের যে ভাগ আছে, চিকিৎসা করার যে পদ্ধতি আছে, সেগুলি মেনেই আপনাকে চিকিৎসা করতে হবে। চলে আসি
তৃতীয়টা হচ্ছে হাফ একুইট, অর্থাৎ অর্ধ অচির রোগ বা তরুণ রোগ, আমরা যেটা অ্যাকুইট বলি। অর্ধ এটা কিরকম? যেমন বারবার হয়, আমরা যদি উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ধরেন টনসিল, কদিন হলো, কদিন ভালো আছে, আবার কদিন ব্যথা করলো, এটাও আমরা অর্ধ তরুণ রোগ বলতে পারি। অর্থাৎ আমি আগে বলছিলাম তরুণ রোগ, অর্থাৎ যেটা আরম্ভ হয় শেষ হবে, নইলে একটা কিছু করবে। কিন্তু আমি এখন কি বলতেছি, অর্ধ তরুণ রোগ, যেটা ক্রনিক ডিজিজের পর্যায়ে পরে বারবার আক্রমণ করে, কদিন একটা ওষুধ খেলেও ভালো হয়ে যায়, অথবা এমনিও গরম জল দিয়ে কুলু করলেও অনেক সময় ভালো হয়ে যায়, কিন্তু মূল ভালো হয় না। এটাকে আমরা বলবো অর্ধ অ্যাকুয়েট ডিজিজ, অর্থাৎ ক্রনিক ডিজিজ রিপালসিং, বারবার করে আসে, অর্থাৎ ক্রনিকের পূর্বাভাস। অর্থাৎ কারো বডিতে যদি মায়াজমের ভাব থাকে, তখনই এই সকল রোগগুলো হয়ে থাকে। এই জন্যই এটা ক্রনিক ডিজিজের ভিতরে ফেলে রাখা হলো, অর্থাৎ হাফ অ্যাকুইট হয়েই সেটা ক্রনিক ডিজিজ হয়। সেই কারণেই অনেক সময় আমরা করি কি যে চিকিৎসা করতে গিয়ে হয়তো টনসিলের চিকিৎসা করে, কিন্তু মূল কারণটা ব্যাখ্যা না করেই আমরা হয়তো তার পরিসমাপ্তি ঘটতে পারে না। কি সুন্দর চিকিৎসা! আপনার টনসিলের ব্যথা বেলোনা দিলে কমে যাবে, কমে দিয়ে গেলেই কি চিকিৎসাটা শেষ হলো? না। তাহলে কি হলো? তার ঠান্ডা লাগের প্রবণতা, টনসিল হলো, টনসিল ফুলে গেল, আপনার লাল টাল দেখে বেলোডোনা দিয়ে দিলেন, বেলোডোনা 1 মাত্রা কি 2 মাত্রা দেওয়ার পরেই তার চলে গেল। এটা হচ্ছে হাফ অ্যাকুয়েট ডিজিজ। কেন হাফ বললেন? হাফ বললাম দেখা গেছে সেটা লাল এবং ব্যথা বেদনা আছে, এবং আমাদের বেলোডোনার সঙ্গে পূর্ণাঙ্গ মিল আছে। বেলোডোনা হয়তো 1 মাত্রা কি 2 মাত্রা 2টা পাওয়ার দিলেন, সে ভালো হয়ে গেল, কিন্তু মূলটা ভালো হলো না। এই যে অবস্থাটা চলে আসি ক্রনিক ডিজিজ, তাহলে হতে পারে হাফ অ্যাকুইট ডিজিজ, সিজনেবল এবং অ্যাজমা। অনেক সময় নানা কারণে অ্যাজমা হয়ে থাকে, খালি বংশগতির কারণে যে অ্যাজমা হয় তা না। সেগুলো আমি অনেক সময় আলোচনা করেছি যখন হাঁপানির শ্বাসকষ্ট রোগী নিয়ে। কারণ আজকে আমরা ভাগ 3টা পড়লাম। একটা হচ্ছে ক্রনিক ডিজিজের মূল কারণ 3টা মায়াজম, দ্বিতীয় হচ্ছে আর্টিফিশিয়াল কোনো চাপা পড়া অথবা কৃত্রিমভাবে তৈরি করা, তৃতীয় হচ্ছে হাফ অ্যাকুইট। হাফ অ্যাকুইটের মধ্যে একটা উদাহরণ দিলাম, টনসিলাইটিস, বেলোডোনা দিয়ে আমরা ভালো করলাম, কিন্তু মূল জায়গা ভালো করলাম না। বলতে মূল জায়গা কি? মূল জায়গা হচ্ছে কোনো না কোনো কারণে সেটা ক্যালকেরিয়া ফস অথবা টিউবারকুলোসিস দিকে আছে, অথবা শরিক মায়াজম হইয়া সেই দিকে তার বংশগতিতে কারণ আছে, সেটা সেই বারবার আসবে। হয়তো আপনি বেলোডোনা দিয়ে ভালো করেন, তারপরে হয়তো আরো 1 মাস পর আবার আসলো, আবার বেলোডোনা দিলেন, কিন্তু এই যে 3বারে বেলোডোনা দিয়ে তরুণ রোগ, অর্থাৎ ওই যে বললাম, কি বললাম, হাফ অ্যাকুইট, অর্থাৎ হাফ তরুণ, আমরা অচির রোগ বলে থাকি, হাফ অচির রোগ। এগুলো বারবার আক্রমণ করবে, বারবার আপনি বেলোডোনা দিলেন, পরবর্তীতে আর হয়তো বেলোডোনাও কাজ করবে না। এইটা বোঝার জন্যই এই 3টা ভাগ করা আছে। ভাগ করাগুলো জানা থাকলে আপনারা সিলেকশনটা, অর্থাৎ আমি কি তরুণ রোগের চিকিৎসা করব নাকি রোগের চিকিৎসা করব, সেটা আপনি জানতে পারবেন। তাহলে এই অর্থাৎ হাফ অ্যাকুইট রোগের পিছনে অর্থাৎ মায়াজমের কারণ থাকে, তা না সেটা হতো। চলে আসি তাহলে এই এলএম গ্রুপের ক্রনিক ডিজিজ এবং অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজ আলোচনা করলাম, এবং পার্থক্যগুলো মনে রাখার চেষ্টা করেন কিভাবে আমরা করি। আমি প্রথমেই বলছি, হঠাৎ করে আসা এবং ভাইটাল ফোর্সের উপরে আক্রমণ করা, এবং বারবার
টোটালিটি, অ্যাকুরেট টোটালিটি। আমরা যদি ব্যাখ্যা করতে যাই, টোটাল অ্যাকুরেটি অর্থাৎ টোটালিটি অফ সিমটম, সেটা অ্যাকুরেট ডিজিজও হতে পারে, টোটালিটি অফ সিমটম সেটা ক্রনিক ডিজিজও হতে পারে। কারণ টোটালিটি অফ সিমটম ছাড়া কখনো চিকিৎসা করা উচিত না। যেমন গতকালও ফেসবুকে একটা ভুলেও গেলাম, ফেসবুকের একটা কথা ছিল যে আমরা কি ওষুধ দিয়ে শুরু করব। সেখানে সুন্দর করে বলা আছে যে একই ডিজিজের ওষুধগুলো সচরাচর মনে রাখবেন, ওই যে বললাম একদিনই ভালো হয়, সেখানে আরো স্পষ্ট কথা আছে। অর্থাৎ এলএম গ্রুপের 1 মাত্রা 2 মাত্রা বা 3 মাত্রা দিলেই আপনি বুঝতে পারবেন আপনার সিলেকশনটা ঠিক হয়েছে। 3 মাত্রা কি বললাম, যেমন M1 কে 8 ভাগের 1 ভাগ করে দেওয়া, অর্থাৎ M1 শিশি অর্থাৎ এমন ওষুধ তৈরি করে তাকে 8 ভাগ করে 1 মাত্রা 2 মাত্রা বা 3 মাত্রা দিলেই আপনি একই ডিজিজগুলো বুঝতে পারবেন সেটা ওষুধটা সিলেকশন হলো কিনা। কারণ একই ডিজিজ যদি ঠিক মতন চিকিৎসা করে বুঝতে না পারেন তাহলে ক্রনিক ডিজিজ চিকিৎসা হবে না। আর ক্রনিক ডিজিজ জানতে গেলেই আপনাকে মায়াজমটা বুঝতে হবে। মায়াজম না বুঝলে কোন রকমের জটিল রোগের, অর্থাৎ আমরা যেটা ক্রনিক ডিজিজ বলি, যে কোনো রোগ সহজেই ভালো হয় না, অথবা রোগগুলো জটিল থেকে জটিলতর অঙ্গের উপরে ভিত্তি করে নানা রকমের ট্রাবল সৃষ্টি করে, সেগুলো চিকিৎসা করা আমাদের পক্ষে দুরূহ হবে। তাইলে আমরা বুঝতে পারলাম যে তরুণ এবং তরুণ রোগের এবং ডিজিজের হোমিওপ্যাথিতে কিন্তু বিশাল চিন্তা ভাবনা, এবং সেটার জন্যই আমাদের আগামীতে আমরা যারা এলএম পদ্ধতি করে যে গ্রুপটা আমরা করেছি, আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 50 জন। আগামী দিন অর্থাৎ 30 তারিখে আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, এবং সেদিনই এই এলএম গ্রুপের পরিসমাপ্তি, এবং আগামী দিনে আমরা এলএম ট্রেনিং সেন্টার অথবা এলএম চিকিৎসা কেন্দ্র আমরা করার চেষ্টা করব। সেই সুবাদেই আপনারা আমাকে সাজেশন দেওয়ার চেষ্টা করবেন, এবং আগামী ক্লাসে অর্থাৎ 30 তারিখে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো আমরা সবাই এই আগামী বর্ষ থেকে নতুন বর্ষে নতুন উদ্দীপনা নিয়ে আমরা যেন সবাই ডাক্তারি শিখতে পারি। কারণ আমার একটা ব্যর্থতা, 1 বছর আপনাদের সঙ্গে থাকার পরেও আমার মনে হয় না আমি কিছু শিখাতে পেরেছি, অথবা আপনারা শিখছেন। আমার জানা মতে হয়তো 10-12 জন যোগাযোগ করে অথবা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। আপনারা নিজেরা আলোচনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ আমাদের লক্ষ্য একটাই। কারণ যারা এটার দৃশ্য অর্থাৎ এটা নিজের ক্রিয়াকলাপ চোখে দেখেছে, তাদেরকে আর বুঝাবার প্রয়োজন হয় না। তারাই খুঁজে নেবে ওষুধ আমাদেরকে কিভাবে সাহায্য করে, এবং ডাক্তার হওয়ার পেছনে ওষুধের কত অবদান, এবং নিজেরা যদি অবজারভেশন করে শিখতে পারেন সেই দিকে মনে থাকবে। হয়তো আমি বলেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি চোখে না দেখেন ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস হবে না, এবং হোমিওপ্যাথিকের ওষুধের কার্যকলাপ সম্বন্ধে আপনি এলএম পদ্ধতি জানতে পারবেন না। তাহলে আজকের এই একই ডিজিজ এবং ক্রনিক ডিজিজের আলোচনা শেষ করছি।